আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর, খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, অডিটর, সুপারভাইজার, 24 এপ্রিল 2009 এমসিকিউ পরীক্ষা হয়েছে, যেখানে দুইটা সেট ছিল। সেটে বা সেট ক খ, সেট এর গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করতেছি। একটু লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, ক একটি কাজ 8 দিনে ও খ সেই কাজ 4 দিনে করতে পারে। যদি তারা একই সাথে কাজটি করে তবে কয় দিনে শেষ করতে পারে? তাহলে এখন দেখি যে 8 দিনে করে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ, তাহলে একদিনে করবে 1/4 অংশ। অনুরূপভাবে খ একদিনে করবে 1/4 অংশ। যদি তারা একত্রে একদিনে করতে চায় তাহলে সেটা সময় লাগবে কি, মানে করতে পারবে 3/8 অংশ কাজ করতে পারবে একদিনে। তাহলে 3/8 অংশ কাজ করতে পারবে একদিনে, অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগবে, যেটা 8/3 আসতেছে। বর্ণাংশ আকারে লিখা না, দশমিক আকারে লিখি, তাহলে 2.66। যেহেতু আমাদের প্রশ্নে এটা অ্যান্সার আছে, ঠিক আছে, সঠিক অ্যান্সারটা হচ্ছে 2.66 দিন সময় লাগবে। আচ্ছা, 2 নম্বর, একটি ইকোনো কলমের দাম 5 টাকা এবং একটি ম্যাটাডোর কলমের দাম 4 টাকা। যদি ওই দোকানদার 500টি কলম বিক্রি করে 2300 টাকা পায়, তবে সে কয়টি ম্যাটাডোর কলম কিনেছিল? এখন দোকানদার টোটালি বিক্রি করছে হচ্ছে 500 কলম। তাহলে ধরি ইকোনো কলম বিক্রি করে 60, তাহলে ম্যাটাডোর কলম বিক্রি করবে কয়টি? 500 - 60। আচ্ছা, একটি ইকোনো কলমের দাম হচ্ছে 5 টাকা, তাহলে এক্সটি কলমের দাম এক্সটি ইকোনো কলমের দাম হবে 5x টাকা, এবং একটি ম্যাটাডোর কলমের দাম 4 টাকা, তাহলে 500 - 60 ম্যাটাডোর কলমের দাম হবে 2000 - 4x টাকা। ঠিক আছে, এই যে টাকা, এই যে কলমের টাকা, ঠিক আছে, এই যে টোটাল, অর্থাৎ 5x প্লাস 2000 - 4x ইকুয়াল হচ্ছে 2300 টাকা। টোটালি বিক্রি করছে 2300 টাকা, বা এখানে হবে এক্স বের থাকবে, এ পাশে আসলে হবে 300। এক্স ইকুয়াল কত? 300। অর্থাৎ ইকোনো কলম বিক্রি করে 300টি আর ম্যাটাডোর কলম বিক্রি করে মাত্র 200টি। 500 থেকে 300 বাদ দিলে হচ্ছে 200। ওকে, আশা করি ক্লিয়ার। তৃতীয় নম্বর প্রশ্ন, একটি কলমের দাম হচ্ছে 10 টাকা এবং 10টি খামের দাম হচ্ছে 3 টাকা। এখন বলছে যে তিনটি কলমের দাম কত হবে? 3 × 30 টাকা প্লাস 10টি খামের দাম, তাহলে 10টি খামের দাম দেওয়া আছে 3 টাকা ইকুয়াল 33 টাকা। সমান 120 টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো। প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো তবে সে আরও 2টি কলম বেশি পেত, বা সে কতগুলো কলম কিনেছে? তাহলে আমরা দেখি যে সে টোটালি 120 টাকা দিয়ে কয়েকটা কলম কিনছে, ঠিক আছে। তাহলে ধরি সমান 1টি কলম কিনছিল। একটি কলমের দাম যদি না, এভাবে লেখা যাবে না। তাহলে সমান যে 120 টাকা দিয়ে কলম কিনছে কতটি? এক সংখ্যক। তাহলে প্রতিটি কলমের দাম কত? প্রতিটি কলমের দাম ইকুয়াল 120/x টাকা, ঠিক আছে। এটা এখন আর বলছে যে 2 টাকা কম হতো তবে সে আর 2টি কলম বেশি পেত। তাহলে কি 2টি কলম বেশি পেলে প্রতিটি কলমের দাম হইতো কত টাকা?
20 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 টাকা। ঠিক আছে, এটাই আসে। এখন আসি ওদের যে কন্ডিশন দিয়ে দিছে শর্ত মতে 120 ডিভাইডেড বাই এক্স মাইনাস 120 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এই যে মানে পার্থক্য, এই পার্থক্য কত টাকা? এই যে 2 টাকা কম হতো। ঠিক আছে, এই যে 2 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এক্স ইন্টু এক্স প্লাস 2, 120 ইন্টু এক্স প্লাস, তাহলে হবে 120 এক্স প্লাস 240 মাইনাস 120 এক্স ইকুয়াল 2, বা ওপরে থাকবে হচ্ছে শুধু 240 এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল 2, বা গুণ করলে হবে, গুণ করলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x সমান মাইনাস পাশে আসলে 240 ইকুয়াল 0, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 120 ইকুয়াল 0। উৎপাদক করি 12 10, বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 10x মাইনাস 120 ইকুয়াল 0। দুইটা মান পাওয়া যাবে। একটা যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স ইকুয়াল, আচ্ছা এত বেশি বোঝাচ্ছে, কম বোঝা ভালো, এক্স প্লাস 12 মাইনাস 10 কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস 12 ইকুয়াল 0, বা এটা কিন্তু 12, হ্যাঁ, তাহলে এক্স প্লাস 12 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কত? মাইনাস 12, যেটা গ্রহণযোগ্য না। এক্স ইকুয়াল 10, অর্থাৎ সমান মাত্র 10টি কলম কিনেছিল। লিখিতে আসে যে ওই যে শাহেদ বা শহীদ 240 টাকা দিয়ে কিছু কলম কিনলো, প্রতিটি কলমের দাম যদি করে 1 টাকা কম পড়তো তাহলে একটি কলম বেশি পেত। সে কতগুলো কলম কিনেছিল। ঠিক আছে, আগের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হয়তো। 5 নম্বর প্রশ্ন, যদি এ লেস দেন বি হয়, বি এর থেকে ছোট হয়, তাহলে নিচের কোন সংখ্যাটি এর চেয়ে বড় কিন্তু বি এর চেয়ে ছোট হবে না? অপশনের দিকে আমরা যদি দেখাই এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আমরা একটা কাল্পনিক মান নিয়ে নিই যে এ যদি 1 ধরি বি হবে কি? তাহলে 2, বি এ যদি 2 ধরি বি হবে কি? 3, তাহলে 1ই ধরে রাখি। তাহলে 1 গ্রেটার দেন লেস দেন হচ্ছে কি 2। এখন অপশন ক এর দিকে তাকাই, ক থেকে আমরা এই পর্যন্ত আসি। ক হয়তো অ্যান্সার হওয়ার কথা, তাহলে 1 আর 2 হচ্ছে 1 প্লাস 2 সমান হচ্ছে কি 3, 3 রে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1.5। এখন আমরা দেখি নিচের কোন সংখ্যাটি এর চেয়ে বড়। এর চেয়ে বড় মানে কি? তাহলে কি 1.5 1 থেকে বড় হয়েছে না, কিন্তু বি এর চেয়ে ছোট। এখন 1.5 কি 2 থেকে ছোট না? এটাই কি আমাদের সঠিক অ্যান্সার। এখন আমরা অপশন যদি ক্ষয়ের দিকে তাকাই, এ বি অর্থাৎ 2 ডিভাইডেড বাই 2, তাহলে শুধু 2 হইতেছে। এই 2 কি এর চেয়ে বড়? হ্যাঁ, এর চেয়ে বড়, কিন্তু বি এর চেয়ে ছোট। বি এর চেয়ে ছোট না, তাহলে এটা অ্যান্সার গ্রহণযোগ্য না। এরপরে হচ্ছে 3 নাম্বার বি মাইনাস এ, তাহলে 1 কি এর চেয়ে বড়? মানে 1 এর চেয়ে বড় না, এটা আমাদের গ্রহণযোগ্য না, এটা তো হবেই না। ওকে, নেক্সট প্রশ্নে আসি। এক্স ওয়াই জেডের মধ্যে 1400 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এক্স পেল ওয়াই এর দ্বিগুণ এবং ওয়াই পেল জেডের দ্বিগুণ। আচ্ছা, এখন প্রশ্ন বলছে তাহলে ওয়াই কত টাকা পেল? ওয়াই কত টাকা পেল? এটা বিভিন্ন জন বিভিন্নভাবে করে দেখলাম ইউটিউবে।
ধরি ওয়াই পেল টাকা, তাহলে ওয়াই পেল, এখানে দেখুন জেটের কি দ্বিগুণ, ওয়াই পেল জেটের দ্বিগুণ, জেড ওয়াই পেল ওয়াই, আচ্ছা ধরি ওয়াই পেল টাকা এখন, এবং ওয়াই পেল জেটের দ্বিগুণ। এটা যদি আমরা করতে চাই এভাবেও করা যাবে, অথবা এভাবেও করা যায়। দুই নিয়মে করতেছি। ধরি ওয়াই পেল টাকা, তাহলে জেড পেল, এখন পাওয়ার কথা কিন্তু ওয়াই পেল, পাওয়ার কথা ছিল ওয়াইয়ের, আমরা লিখে ফেলছি কি জেটের, তাহলে ওয়াই পেল জেটের দ্বিগুণ। এখন তাহলে জেড কত পাবে, মানে ওয়াইয়ের অর্ধেক পাবে না, অর্ধেক কিন্তু পাওয়ার কথা, এই যে তাহলে এ ডিভাইডেড বাই 2 টাকা। আবার বলছে যে এক্স পেল ওয়াইয়ের দ্বিগুণ, এক্স পেল ওয়াইয়ের দ্বিগুণ মানে কি 2a, তাহলে কি এক্স ইকুয়াল 2a, এভাবে করতে পারেন। অথবা কেউ যদি চায় যে জেড পেল ইকুয়াল টাকা, তাহলে ওয়াই পেল ইকুয়াল 2a টাকা, যেহেতু দ্বিগুণ, তাহলে এক্স পেল ওয়াইয়ের দ্বিগুণ, তাহলে এক্স পেল ওয়াইয়ের দ্বিগুণ ইকুয়াল 4a টাকা। ঠিক আছে, এই যে টাকা, এই টাকার মানে সমষ্টিগত 1400 টাকা। এটা যে কোনো ইচ্ছা ভাবে করা যাবে, আমরা এটাই নিয়ে আসি নাকি। তাহলে a প্লাস 2a প্লাস 4a 6 7 ইকুয়াল 1400, বা a ইকুয়াল 1400 ডিভাইডেড বাই হলো 7 2 0 0 200 টাকা। ঠিক আছে, তাহলে এ পাইছে হচ্ছে 200 টাকা। এ মানে কি, এ যেটা হচ্ছে জেড পেল, জেড, অতএব ওয়াই পেল ইকুয়াল 2 2 হচ্ছে 4, অর্থাৎ 400 টাকা হয়েছে। 400 গ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্নে আসি। একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত হচ্ছে 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? আচ্ছা, যেহেতু অনুপাত দেওয়া আছে, আমরা লিখতে পারবো যে ধরি পুরুষ কর্মী আছে ইকুয়াল 9x জন এবং মহিলা কর্মী আছে ইকুয়াল 16x জন। এখন এই যে মহিলা কর্মী যে 16x, তাহলে কি 16x এর মানটা কিন্তু দেওয়া আছে যে 32 জন মহিলা কর্মী আছে, তাহলে 16x ইকুয়াল 32 বা x ইকুয়াল হচ্ছে 2 জন। ঠিক আছে, আচ্ছা, অতএব পুরুষ আছে, মানে পুরুষ কর্মী আছে ইকুয়াল 9 দিয়ে হচ্ছে 18 জন, আর বাকি 32 জন হচ্ছে কি মহিলা।
তাহলে মোট কর্মী কত? 50 জন। মোট কর্মী ইকুয়াল 50 জন। এখন আমরা দেখি যে এখন বলছে যে ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50 জনের ভিতরে পুরুষ আসে কতজন? 18 জন আছে না? এই যে 18 জন। একে কত? 100 কত? 18 ডিভাইডেড বাই 50, অতএব 100 জনে 18 গুণন 100 ডিভাইডেড বাই 50 2। তাহলে কত? এটা কিন্তু 18, ঠিক আছে। 18 দ্বিগুণে 36%। তাহলে ওই অফিসে 36% পুরুষ কর্মী আছে। ক নাম্বার অ্যান্সার। আশা করি ভালো করে বুঝতে পারছেন। তারপর যে কোনো প্রশ্ন, মতামত, উপদেশ কমেন্টে জানাতে পারেন। কমেন্ট বক্স অলওয়েজ ওপেন থাকে। বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরে যত সুদ হয়, বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরে তত সুদ হয়? ঠিক আছে। আচ্ছা, তাহলে বার্ষিক 3% হার সুদে 3% হার সুদে মানে কি? 100 টাকার 1 বছরের সুদ ইকুয়াল 3 টাকা। তাহলে 500 টাকার 6 বছরে, তাহলে 6 বছরের সুদ কত হবে? তিন গুণন 6 গুণন 500 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইকুয়াল 318, আর 500 ভাগ 100 হিসাবপাতি করলে হবে 90 টাকা। আবার আচ্ছা ওয়েট, এখন আমরা দেখি যে 500 টাকার 6 বছরের সুদ হচ্ছে 90 টাকা। এখন আমাদের লাস্টে কিন্তু বলে দিচ্ছে যে কত টাকা 4 বছর তত শোধ হয়। এর মানে কি 4 বছরে শোধ হয়, 4 বছরে সুদ হয় ইকুয়াল 90 টাকা, তত সুদ হয় যেহেতু, তাহলে 1 বছরে সুদ হয় ইকুয়াল 90 ভাগ 4 মানে 45 ডিভাইডেড বাই 2 টাকা। আবার বার্ষিক 5% হার সুদে হার সুদে 5 টাকা সুদ হয় 100 টাকায় কিন্তু, হ্যাঁ, অথবা 100 টাকায় সুদ হইতেছে 1 বছরে 5 টাকা।
5 টাকা সুদ হয় 100 টাকায়, তাহলে 1 টাকা সুদ হবে 100 ডিভাইডেড বাই 5 টাকায়। অতএব 45 ডিভাইডেড বাই 2 টাকা সুদ হবে 100 ইন্টু 45, 5 গুণন 2 10, 10 ইন্টু 450, 45 ইকুয়াল 450 টাকায়। ঠিক আছে, অনেক নিয়ম মনে থাকতে পারে, আমার কাছে এটা ভালোই লাগছে, এটাই সুবিধা মনে হয়েছে। ঠিক আছে, আমি আবার রিপোর্ট করতেছি যে 3% হার সুদে 100 টাকার 1 বছরের মুনাফা 3 টাকা, তাহলে 500 টাকা 6 বছরের মুনাফা হচ্ছে 90 টাকা। প্রশ্ন বলছে যে কত টাকা 4 বছর তত সুদ হয়, তাহলে কি 90 টাকা সুদ হইতেছে 4 বছরে, 4 বছরে 1 বছরে কত, 45 ডিভাইডেড বাই 2 টাকা। এই যে আবার বার্ষিক 5% হার সুদে 5 টাকা সুদ হয় 100 টাকায়, একে কত, এই যে বের হলো কত, 4% যেটা ছিল, 3% যেটা ছিল বসাইলে হবে 450 টাকায়। পরের প্রশ্ন, কোয়ের কাছে 260 টাকা আছে, এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে 6, 7 অথবা 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। আচ্ছা, এখন 6, 7, 8-এর আগে আমরা গসাগু বের করি, গসাগু না লসাগু বের করতে হবে। 6, 7, 8 এর লসাগু বের করি। 3, 7, 4, 4 7 28, যেটা হিসেব করে ক্যালকুলেটার আসে হচ্ছে 168, এর লসাগু হচ্ছে 100। এখন 260কে আমরা 168 দ্বারা ভাগ করি, 260কে আমরা 168 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে একবার 168, 2, 7, 9, 92 টাকা কি থাকতেছে, অবশিষ্ট থাকতেছে। তাহলে এখন আমরা কি করবো, আরো 92 টাকা যোগ করি, 168 প্লাস 92 মাইনাস 92 ইকুয়াল 76 টাকা। তাহলে এর সাথে যদি আরো 276 টাকার মোট হয়, তাহলে সে কি করতে পারবে, এই যে 6, 7 অথবা 8 জনের মাঝে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, 276 ভাগ 168। পরের প্রশ্নে আসি, এক্সকে যদি 18 এবং 16 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ যথাক্রমে 4 এবং 10 হয়, এক্স এর মান কত হতে পারে? আচ্ছা, এক্সকে যদি 18 এর মধ্যে ভাগ করা হয়, তবে ভাগশেষ যথাক্রমে 4 এবং 10 হয়। তাহলে আমরা দেখি যে উভয় ক্ষেত্রের ভাগফল কত। উভয় ক্ষেত্রের ভাগফল হচ্ছে কি এক্স, এটা ধরে নিলাম, উভয় ক্ষেত্রের ভাগফল হচ্ছে এক্স। তাহলে এক্স সমান 18x প্লাস হচ্ছে 18x, 18 ক, এক্স দিলে তো ভুল হয়ে যাবে। তাহলে 18 ক প্লাস এক্স, আবার 16 না, x সমান 16 প্লাস 10। আচ্ছা,
আমি আবার একটু রিপিট করতেছি। ধরি উভয় ক্ষেত্রে ভাগফল হচ্ছে এক্স। এখন এক্সকে যদি 18 এবং 16 দিয়ে ভাগ করা হয়, তাহলে এক্সকে 18 দ্বারা মানে 18 ককে এক্স দ্বারা ভাগ করলে কি থাকে, এক্স এটা আমাদের কি থাকে, অবশিষ্ট থাকে, এবং 16 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকতেছে। এটা তো এক্স না, হ্যাঁ এটা তো ভুল দিয়ে ফেলছি। এটা হবে কি 4 অবশিষ্ট থাকতেছে না প্রথমে, আর দ্বিতীয়ত থাকতেছে অবশিষ্ট আমাদের 10। 18 দ্বারা ভাগ করলে প্রথমে 4 অবশিষ্ট থাকে, দ্বিতীয় হচ্ছে 10। এখন শর্ত মতে যেহেতু উভয় ক্ষেত্রে ভাগফল আমাদের সমান, তাহলে 18 ক প্লাস 4 ইকুয়াল 16 ক। 16 ক প্লাস 10, এই পাশে আসলে হবে 2 ক সমান 6। অতএব ক সমান 3। তাহলে ক এর মানটা বের হয়ে গেছে কি 3। এখন এক্স এর মানটা বের করি। এক্স সমান 3 18 হচ্ছে 54 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 58। ঠিক আছে, আমরা যে কোনো একটাতে এক্স এর মান বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 58। পরের প্রশ্নে আসি। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। তাহলে ধরে নেই যে পুত্রের বয়স এক্স বছর, তাহলে পিতার বয়স হবে 3x বছর। এখন 12 বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস, সরি এটা কিন্তু 3x, হ্যাঁ এক্স প্লাস 12, এবং পিতার হবে 3x প্লাস 12। আচ্ছা, পুত্রের বয়সের দ্বিগুণ না, তাহলে আমরা দেখি যে এটা কন্ডিশন দিছে ওনারা শর্ত মতে। এই যে 12 বছর পর অর্থাৎ 3x প্লাস 12 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়স কত, এক্স প্লাস 12 এর দ্বিগুণ, ঠিক আছে, বা 3x প্লাস 12 ইকুয়াল 2x প্লাস 24, বা 1 সমান 12। তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর, পিতার হবে 3 12 হচ্ছে 36। পিতার বয়স হবে 36 বছর। আচ্ছা, 10 জন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে এক্স। 10 জন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে এক্স, তাহলে এই 10 জন ছাত্রের নম্বরের সমষ্টি তাহলে কত হবে, 10x হবে। আবার যদি অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20x হয়, 20 হয়, তাহলে সমষ্টি কত হবে 5 জন ছাত্রের, তাহলে সমষ্টি হবে 5 20 100। আচ্ছা, তবে ওই 5 জন ছাত্রের গড় নম্বর কত হবে, তবে ওই 15 জন ছাত্রের গড় নম্বর, আমি এটা একটু ভালো করে লিখে দেয়, হ্যাঁ ভালো হবে। এটা দেওয়া আছে 10 জন ছাত্রের গড় নম্বর ইকুয়াল এক্স। অতএব 10 জন ছাত্রের মোট নম্বর বা মোট নম্বরের সমষ্টি কত হবে, গুণ আকারে হয়ে যাবে 10x।
আবার 5 জন ছাত্রের গড় নম্বর ইকুয়াল 20, তাহলে 5 জন ছাত্রের মোট নম্বর কত? 100। 5 20 100। তবে ওই 15 জন ছাত্রের গড় নম্বর কত হবে? আচ্ছা, গড় নম্বরের পরে আগে এখন 15 জন ছাত্রের মোট নম্বর বের করি। 15 জন ছাত্রের মোট নম্বর ইকুয়াল, আচ্ছা এই যে 5 জন ছাত্রের মোট নম্বর কত? 100, এবং ওই যে 10 জনের হচ্ছে কি 10x। তাহলে আমরা লিখতে পারবো যে 100 প্লাস 10x, এটা হচ্ছে কি মোট নম্বর। তাহলে সংখ্যায় কত? এই যে ভাগ 15। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু অপশনের দিকে তাকাই। অপশনের দিকে তাকাইলে দেখেন 10x প্লাস 20, 10x প্লাস 20 নাই, 10x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স প্লাস 15 একটা হবে না। তারপর ঘর নম্বর হচ্ছে কি x প্লাস 10 ডিভাইডেড বাই 1.5। এখন 100কে এসে এপাশে 10 আছে, যেটা 10 না, 10কে 15 দ্বারা ভাগ করলে কত হবে? 1.5। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে কমন কি যেতেছে? 10 কমন যায় না, তাহলে 10 প্লাস এক্স ডিভাইডেড বাই 15, এর মানে কত? এখানে ভাগ করলে হবে 1.5, আর লবে তো থাকতেছে 10 প্লাস এক্স ডিভাইডেড বাই 1.5। এটা লেখা যাবে কি এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 1.5। গ নাম্বার অ্যান্সার। বিস্তারিত লেখা উচিত। 144 স্কোয়ার মাইনাস 143 স্কোয়ার সমান কত? যেটা হিসাব করে আসবে 287, আর এটা হিসাব করে আসবে হলো, হিসাবটা করে নিয়েন, খ নম্বরটা 0.04। পরে 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে 380 দেওয়া আছে, এদের প্রথম 4টির গড় দেওয়া আছে 50 এবং শেষ 5টির গড় দেওয়া আছে হলো 32। পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমরা দেখি যে প্রথম 4টির গড় দেওয়া আছে 50, তাহলে প্রথম 4টির যদি সমষ্টি বের করতে চাই, 4 5 200, 4 50 200। শেষ 5টির গড় দেওয়া আছে 32, 5টির গড় যদি 32 হয় তাহলে সমষ্টি কত হবে? 32 ইন্টু 5, 3 5 15, 150, আর 5 2 10, 160। তাহলে 5টা আর 4টার সমষ্টি কত হবে? সমষ্টি হচ্ছে 360। তাহলে 10টা সংখ্যার 5 4 9টা, তার 9টা সংখ্যার সমষ্টি হচ্ছে 360, আর 10টা সংখ্যার সমষ্টি হচ্ছে 380। বাদ দিলে হবে 380 থেকে 360 বাদ দিলে হবে 20। ঠিক আছে, গ নাম্বার। পরের প্রশ্নে আসি। একটি ক্লাসের নির্বাচনে সব সদস্যের ভোট দিল সমান 25%, ফারুক 35%, বাবু অবশিষ্ট যে 200 ভোট থাকে সেটা পেল, সমান কত সংখ্যক ভোট পেল? আমরা এখন দেখি যে পার্সেন্ট দেওয়া আছে 2 জনের, সমান এবং ফারুক
সুমন প্লাস ফারুক ভোট পেল 25 প্লাস 35% ইকুয়াল 60%। এখন আমরা দেখি যে অবশিষ্ট ভোট, এরা দুইজন পাইছে হচ্ছে 60%। এখন অবশিষ্ট মানে কি 100 মাইনাস 60% ইকুয়াল 40%। আর অবশিষ্ট ভোট আছে, এই অবশিষ্ট ভোট পাইছে কে? বাবু সাহেব। এখন এই যে 40% সমান কত? 200। এন্ড বলছে যে সমান কত সংখ্যক, তাহলে সমানের পার্সেন্ট কত? 25। অতএব 25% সমান 200 ইন্টু 25 ডিভাইডেড বাই 40। 1 2 200 কিন্তু এটা, হ্যাঁ তাহলে 4 5 5 4 20, তাহলে 5 ইন্টু 25 ইকুয়াল 125 ভোট পাইছে। যদি বলতো ফারুক কত ভোট পাইছে, তাহলে কত হইতে? 200 ইন্টু 35 ডিভাইডেড বাই 40 হয়ে যেত। হ্যাঁ, পরের প্রশ্নে আসি। একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ ওই ক্ষেত্রে ক্ষেত্রফল তার দৈর্ঘ্য কত? এটা পারবেন, এটা বেশি কঠিন না। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 18। আর বলছে সমান 20 টাকা ও 30 টাকা দামের সমসংখ্যক কলম কিনেছিল, সে যদি সে সর্বমোট 1000 টাকার কলম কিনে থাকে তবে সে মোট কতটি কলম কিনেছিল? আচ্ছা, এখন আমরা দেখি যে সুমন XT কলম কিনেছিল, XT কলম কিনেছিল, যেখানে 20 টাকারও XT এবং 30 টাকারও XT। ঠিক আছে, তাহলে 20 টাকার লিখে দিই ছাড়া ভালো লাগবে না। এটা ধরি 20 টাকার কলম ইকুয়াল XT এবং 30 টাকার কলম সমান এটাও XT। ঠিক আছে, যেহেতু আমাদের মোট কলমের সংখ্যা দেওয়া নাই, 20 টাকার কলমের মোট দাম ইকুয়াল 20x টাকা এবং 30 টাকার কলমের মোট দাম কত? ওই 30x টাকা। এই যে 20x প্লাস 30x, 20x প্লাস 30x এর যে দাম সেটা হচ্ছে 1000 টাকা। তাহলে 50x, তাহলে x ইকুয়াল 1000 ডিভাইডেড বাই 50, 0 0 5 20 100, 20টি। সে 20টি কলম কিনছিল 20 টাকার, আবার 30টি কলম কিনছিল ওই যে 20টি। তাহলে মোট কলম কিনছে কতটি? যদি আমরা অ্যান্সার কত আছে, অ্যান্সার তো দেওয়া 28 বাদ দিয়ে দেওয়া দরকার ছিল আগে 20, তাহলে তো মানুষ ভুল করতো। তাহলে টোটাল কলম কিনছে 20 প্লাস 20 ইকুয়াল 40টি। যদি XYZ
লেস দেন 0 এবং জেড লেস দেন 0 হয়, নিচের কোনটি সঠিক? আমরা অপশনের দিকে তাকাইলে পাবো যেখানে এক্স ওয়াই গ্রেটার দেন 0। আচ্ছা, আমরা দেখি যে যেহেতু জেড লেস দেন 0, তাই এক্স ওয়াই জেড লেস দেন 0 হবে। এখন এক্স ওয়াই যদি পজিটিভ হয় তাহলে উভয়ই পজিটিভ হবে, অথবা যদি মানে সেটা নেগেটিভ হয় তাহলে উভয়ই কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সারটা হলো ক নাম্বারটা, এটা পজিটিভ অথবা নেগেটিভ হতে হবে। একটি বইয়ের মূল্য 100 টাকা, তার বলছে বিক্রয় সুবিধার্থে বইটির মূল্যে 10% হ্রাস করা হলো। তাহলে 10% হ্রাসে মূল্য ইকুয়াল 90 টাকা। 100 - 10 ইকুয়াল 90 টাকা। আবার বলছে যে 3 মাস পর বইটির নতুন মূল্য মানে কি? এই যে 90 টাকা, এই নতুন মূল্যের 5% ছাড় দিয়ে, তাহলে 90-এর 5% ছাড় দিয়ে বিক্রয় করা হলো। বইটির কত টাকা বিক্রি করা হলো? তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল 90 - 90-এর 5%, কিন্তু এর 5%, তাহলে 90 - 90 × 5 বাই 100,005 45 ভাগ করলে 90 - 4.5, 90 থেকে 4.5 বাদ দিলে হবে 85.5 টাকা। ঠিক আছে, ক নাম্বারটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করছি মাঝে মাঝে একটু লেখা শর্টকাট করছি সময় স্বল্পতার জন্য। ধন্যবাদ সবাইকে। বাকি প্রশ্ন সমাধানগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিন। আসসালামু আলাইকুম।